হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই পার্টিকুলার ক্লাসে কমপ্লিট রেশিও প্রপোর্শনের থিওরি এবং তার সঙ্গে লাগোয়া যে টাইপসগুলো আছে সবগুলোকে পড়ব, যাতে একটা ভিডিওতে যতগুলো টাইপস আছে তার সম্পর্কে আইডিয়া এবং প্রপার প্র্যাকটিস হয়ে যায়। তো চলো দেখে নিই কী কী জিনিস আমরা এখানে পড়তে চলেছি। রেশিও এবং প্রপোর্শন প্রেজেন্টেড বাই মি। রেশিও প্রপোর্শন মানে দুটো চ্যাপ্টার আছে, একটা রেশিও একটা প্রপোর্শন, দুটো ভাগ আছে বলাটা বেটার। রেশিওর বাংলা কথা হচ্ছে অনুপাত, প্রপোর্শনের বাংলা কথা হচ্ছে সমানুপাত। তো প্রথম যেটা মাথায় আসবে স্যার, অনুপাত কী জিনিস আর সমানুপাত কী জিনিস। এটা হচ্ছে অনুপাত আর এটা হচ্ছে সমানুপাত। অনুপাত শব্দটা সমানুপাতের মধ্যে ঢুকে আছে, ভালো করে খেয়াল করো। সমানুপাত মানে সমান অনুপাত। যেমন কোনো দুজন ব্যক্তি আছে, মনে করো তাদের আয়ের অনুপাত হচ্ছে, একজনের আয় হচ্ছে 4,000 টাকা, একজনের আয় 6,000 টাকা। তাহলে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল আয়ের পরিমাণ, এতে কোনো জল মেশানো নেই। কিন্তু যদি আমি তুলনা করতে চাই যে কে বড় কে বেশি, তো আমি দেখতেই পাচ্ছি 4,000 থেকে 6,000-এর মানটা বেশি, তো দ্বিতীয় জনের আয়ের পরিমাণটা বেশি। কিন্তু আমি এত বড় সংখ্যা নিয়ে তুলনা করার তো কোনো দরকার ছিল না স্যার। আমি যদি একটা অনুপাতের সাইন দিই, ইস টু সাইন দিলে আমি কি করতে পারি, বাঁ দিক আর ডান দিকে সেম কোয়ান্টিটি কেটে দিতে পারি, এবং কাটার পরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এখানে 2 এখানে 3। এটা হচ্ছে সব থেকে লিস্ট মান, সব থেকে ছোটো মান, যে মানটা কি করে এদের মধ্যে তুলনা করতে সাহায্য করে। যেমন 2 ইউনিট যদি প্রথম জনের ইনকাম হয়, তো দ্বিতীয় জনের ইনকাম 3 ইউনিট হবে। আদতে 2 ইউনিট 3 ইউনিট না, কিন্তু তুলনা করার জন্য যথেষ্ট যে 2 ইউনিট হলে 3 ইউনিট হবে, 200 টাকা হলে 300 টাকা হবে, 2,000 টাকা হলে 3,000 টাকা হবে। হ্যাঁ না, 2,000-এর জায়গায় 4,000 হলে, মানে 200 গুণ হলে, 2,000 গুণ হলে ওখানে 6,000 হয়ে যাবে। মানে এটা জাস্ট একটা রেশিও, মানেই হচ্ছে কি তুলনা দুটো জিনিসের মধ্যে, এবং এটা হচ্ছে সব থেকে ছোটো পার্ট যেটা দিয়ে আমরা তুলনা করতে পারি। এই জিনিসটাকে আমি বলতে পারি সমানুপাতের মধ্যে। ধরো 2:3 যা মানে তৈরি করে, সেম অনুপাত কত তৈরি করছে, 4,000 আর 6,000 সেম অনুপাত তৈরি করছে। যেহেতু এরা সেম অনুপাত, এটাকে কাটলেই এটা হয়, তাহলে মাঝখানে আমি কি করতে পারি, সমানুপাতের চিহ্ন বসাতে পারি। সমানুপাতটা আসলে নর্মাল বীজগণিতের নিয়মে সমানের মতো বিহেভিয়ার করে, সমান, ইকুয়াল। যেহেতু অনুপাতের ক্ষেত্রে সমান ইউজ করা যায় না, তাই 2:3 সমান অনুপাত এত, মানে এই দুটো অনুপাত কি হবে স্যার, মাঝখানে সমান হবে, তো এই চিহ্নটা ইউজ করা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। বাকি আমরা চলতে চলতে বিভিন্ন জিনিস শিখে নেব। প্রথমে হচ্ছে টাইপ নাম্বার 1, যেখানে আমরা মূলত দেখব কোয়েশ্চেন বেসড অন রেশিও। রেশিওর উপরে বেস করে কী ধরনের প্রশ্ন হয়। ধরো এরকম কোয়েশ্চেন আছে আমার কাছে, এখানে XYZ এর মান বার করতে বলেছি। যদি আমাদের এটা ছোটোবেলাকার প্রশ্ন হতো, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতাম। 15x = 24y = 32x। এটা করার পরে তুমি কিছু একটা, এই তিনটে যেহেতু সমান, তো তিনটেকে পি ধরে নিতে, সেখান থেকে তুমি এক্সের মান বার করতে p/15। হ্যাঁ, সেখান থেকে তুমি ওয়াইয়ের মান বার করতে কি p/24। কিন্তু এইসব করবো না এখন, এখন তো আমরা স্মার্ট ওয়েতে করব, বাট ছোটোবেলাকার জিনিসটা মনে করিয়ে দিচ্ছি। তারপরে তুমি যখন x/y/z বার করতে, তো তিনটের অনুপাত হলে pp কেটে যেত। তারপরে কি করতে স্যার, এদের এলসিএম করতে, এলসিএম না বের করতে পারলে কি করতে, এদের গুণফল করতে, এদের গুণফল দিয়ে পুরোটাকে গুণ করে দিতে। কারণ আমি জানি কি 2:3:4 যদি একটা অনুপাত হয়, তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলে সেম অনুপাত হবে, একটু আগে শিখিয়েছি। তাহলে কোনো ফিক্সড নাম্বার দিয়ে গুণ করে দেওয়া যায় স্যার পুরো রেশিওটাকে, তাতে কোনো অসুবিধা নেই। তার মানে এখানে আমরা সেম পদ্ধতি বা সেম বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করব। তো যদি আমরা দেখি, তো পুরো সংখ্যাটাকে আমি গুণ করছি, পুরো রেশিওটাকে গুণ করছি 15x24x32 দিয়ে। গোল করলে কী হবে স্যার, প্রথমেরটার সঙ্গে যখন কেটে যাবে 15টা কেটে যাবে স্যার, নিচে 15 আছে, তো উপরে পড়ে থাকবে 24x32। ঠিক আছে, মানে একবারে লিখিনি, একটু পরে একবারে লিখবো না, চলো একটা স্টেপ করেই দিই। তারপরে আমি বলছি যে আমরা করার স্মার্ট অ্যাপ্রোচ কী হবে সেটা একটু পরে বলছি, আগে শুনে নাও বেসিকটা। 15 দিয়ে কেটে যাবে স্যার, তাহলে পড়ে থাকবে কি 24x32 প্রথমটায়। দ্বিতীয়টায় 24 কেটে গিয়ে পড়ে থাকবে কত, 15x32। আর তৃতীয়টায় 32 কেটে গিয়ে পড়ে থাকবে 15x24। কত, 15 তোমার কাছে 24।
এবার কাটাকুটি করতে হবে, যতটা কাটে আর কি। 3 দিয়ে কাটছে, 3 আষ্টা 24, 3 পাঁচা 15, 3 পাঁচা 15। যদি আমি দেখি 4 দিয়ে, 4 আষ্টা 32, 4 আষ্টা 32, 4 6 24। যদি আমি 2 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তো 4 আষ্টা 32, 4 পাঁচা 20 এবং 3 পাঁচা 15। এটা হবে অনুপাত ফাইনালি। স্যার এত বড় ক্যালকুলেশন তো আমাদের দরকার লাগবে না, তো আমরা স্মার্ট অ্যাপ্রোচ কী শিখবে এবার? তাহলে বেসিকটা বুঝে গেছে, মনে পড়েছে? সেম জিনিসটার একটা ভালো অ্যাপ্রোচ আছে। যখনই এরকম থাকবে সমান 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 সমান, তখন আমাদের অ্যাপ্রোচ হবে কি স্যার? যদি আমরা এক্সের মান বার করি, যদি আমরা ওয়াইয়ের মান বার করি এবং যদি আমরা জেডের মান বার করতে চাই অনুপাতে, যখন আমরা এক্সের মান বার করব তখন এক্সের কোপিশিয়েন্টটাকে ইগনোর করব, মানে এটাকে নেব না, তখন বাকি দুটোকে গুণ করব, বাকি দুটো কোপিশিয়েন্টকে কী করব? গুণ করব। আচ্ছা প্রত্যেকে এটা করে নাও, এটা এক্স নয়, এটাকে জেড করে নাও, ঠিক আছে? এটাকে জেড করে নাও, ঠিক আছে? এটাকে জেড করে নাও। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইগনোর করার পরে আমাদের কাছে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি স্যার? 24 আর 32-এর গুণ হবে। স্যার অনুপাত চিহ্ন দিলাম, ওয়াই এর মান যখন বের করব তখন ওয়াইটাকে ইগনোর করব, বাকি দুটোকে নেব, 15 আর 32। এবং যখন জেডের মান নেব তখন জেডটাকে ইগনোর করব স্যার, তাহলে 32টাকে বাদ দেবো, 15 আর 24। দেখো তো এই সেম জিনিস লিখেছিলাম না এখানে, তাই না? তার মানে কাটাকুটি করলে সেমই আমি করে দেখাচ্ছি না আর। 32, 20, 15। এতে সুবিধা কী হলো? এতগুলো মাঝখানে স্টেপ করতে হলো না। আশা করি বুঝতে পেরেছো আমার টেকনিকটা। এবারে চলে আসো এই পার্টিকুলার জায়গায়। দেখো এখানে যেটা বলেছে এই ধরনের কোয়েশ্চেন কীভাবে সলভ করব। তো মাথায় রেখো, এটা অনুপাত মানে কি? আমরা 2:3কে কীভাবে লিখতে পারি? এটাকে ভগ্নাংশে লিখলে কেমন হয়? উপরেরটা উপরে, নিচেরটা নিচে, 2/3 এরকম লিখতে পারি না ভগ্নাংশে? তো সেক্ষেত্রে আমরা কি করব? এটা বাই এটা করলে কি হবে? সেভেন বাই 3। x/y বার করতে হবে, তো কোনাকুনি গুণ করো, 3 7 21x প্লাস 3y সমান সমান 7 7 49x মাইনাসের 7y। তো এটাকে এদিকে নিয়ে আসো, ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, ওয়াই হয়ে যাবে 10y সমান সমান, এটি বিয়োগ হয়ে যাবে, 8 দাও 9, 48x। তো এক্স বাই ওয়াইয়ের মান কত হবে স্যার? এক্সটাকে সরি এদিকে নিয়ে এসছি ওয়াইটাকে, তো 10/28। সো 5 দুগুণ 10, 14 দুগুণ 28, 5/14, 5:14। ওকে ডান। নেক্সট যদি আমি চলে আসি পরবর্তী কোয়েশ্চেনে, তাহলে দেখতে পারবো এরকম কোয়েশ্চেন আছে আমাদের কাছে, এবং এই ধরনের কোয়েশ্চেন আমাকে ভালো করে খেয়াল করতে হবে। এটা r/s আছে, তো r/s এর মান হচ্ছে 2:5। ps এর মান বার করতে বলেছে। চিন্তা করো p/q/r আমার কাছে দেওয়া আছে কত? 4:7:9। আর আমার কাছে দেওয়া আছে r/s এর মান, সেটা কত? সেটা হচ্ছে 2:5। তো আমাকে শুধু একটু খেয়াল রাখতে হবে স্যার, কোনো শর্ট ট্রিক কিছু লাগবে না, যে আরটা যেহেতু দুদিক থেকেই কমন, তো আরের মানটা সেম করতে হবে স্যার। 4 আছে এখানে, 2 আছে, দুটোকেই 4 বানাবো। তো এই কোয়েশ্চন এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইদিকেও 2 গুণ হয়ে গেল, এদিকেও 2 গুণ হয়ে গেল, তো এটা 4-এ পরিণত হয়ে গেল 8টা, তাহলে আর কোনো ডিস্টার্ব নেই স্যার। তার মানে ফাইনালি যদি আমি দেখি p/q/r এর অনুপাত কত হবে? এখানে তো কিছু গুণ করিনি আমি, শুধু সরি আমি ভুল বললাম, এখানে 8 তো 9 ছিল, দাঁড়াও 8 তো এখানে 9 ছিল। আর নিচেরটা আর কত ছিল স্যার? নিচেরটা আর ছিল 2, এটা 2 ছিল, এটা 9 ছিল, তো দুটোকে 18 বানাবো। তো এই পুরো জিনিসটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর এই পুরোটাকে আমি 9 দিয়ে গুণ করব। এবার মনে মনে লেখো, পি হয়ে গেছে আমাদের কাছে কত? 4 দুগুণ 8। স্যার কিউ হয়ে গেছে কত? 7 দুগুণ 14। এবং স্যার আর হয়ে গেছে কত? আর হয়ে গেছে 9 দুগুণ 18। তুমি ওপর থেকেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি ডাইরেক্টলি এর সঙ্গে এসেরও অনুপাত বার করে নাও, তাহলে ঝামেলা আরও চুকে যাবে। তাহলে সেটা কত হবে? সেটা হয়ে যাবে, এস হয়ে যাবে তোমাদের কাছে 5 9 45। এবার তোমাকে বললো পি আর এস এর অনুপাত কত? তো পি আর এস এর অনুপাত হচ্ছে 8:45, দেখতে পাচ্ছ? তো অপশান নাম্বার এ হয়ে যাবে। তো এইভাবেই আমরা জিনিসগুলোকে সলভ করতে পারি এবং খুব ভালোভাবে সলভ করতে পারি। চলো এবারে চলে আসি একটা কোয়েশ্চেন।
সিমিলার রেশিও মানে সরি এখানে বলছে কি স্মলেস্ট রেশিও, সব থেকে ছোটো অনুপাতের উপরে। ছোট অনুপাত বড় অনুপাত কী করে নির্ণয় করব স্যার? মনে রাখবে যে অনুপাতের প্রথম পার্টটা বড়, ঠিক আছে, তো সেই পার্টিকুলার রেশিওটাও বড়, কারণ ভগ্নাংশে কনভার্ট করলে উপরে 41 নিচে 9 চলে আসবে না, ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বড় বলি স্যার, মানে ভাগ করলে। এবার আমরা কি করব, আমরা তো এত কিছু জানি না, তো আমরা অ্যাপ্রক্সিমেট লাগিয়ে আনসার করতে পারি, বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আনসার করতে পারি, ঠিক আছে। তো তোমাদের একটা হিন্টস দিচ্ছি, ভালো করে শুনবে আমার কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছি খুব। যেমন এটাকে ভাঙলে এটাকে মনে করো এটা কত আছে, 41/9, তাই না? তো 5 9 45, 4 9 36, মানে 4 পয়েন্ট সামথিং হবে। এটার থেকে তো এটা ছোট স্যার, 41 41 বারও যাবে না, মানে 0 পয়েন্ট হবে স্যার, 1 পয়েন্টও হবে না, 0 পয়েন্ট সামথিং হবে। এটাকেও দেখো 49 49, মানে 49-এর থেকেও ছোটো, এটাও 0 পয়েন্ট সামথিং হবে, আর এটাও 0 পয়েন্ট সামথিং হবে। তো যদি কেউ বলে সব থেকে ছোটো অনুপাত, তাহলে এদের মধ্যে হবে। এটাকে তো প্রথমে স্যার ক্যান্সেল আউট করা যায়, আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, কারণ অনেক উপায় আছে, আমি তোমাকে একটা জেনুইন উপায় শেখাচ্ছি। এবার দেখো ভালো করে, তুমি 490 আর ওপরে তুমি ভাবো 400, সরি এখানে 49 আছে, ওপরে ভাবো তোমার 420 আছে। আচ্ছা তুমি এটাকে আরও কাজ করতে পারো, এটাকে সিম্পলিফাই করে দাও, তাহলে ক্যালকুলেশন অনেক ঝামেলা কমে যাবে। 7 দিয়ে কাটলে 6 7 42 আর 7 7 49, তাহলে এটা কত হচ্ছে স্যার? ওপরে 6 নিচে 5, ওপরেরটাকে মনে মনে ভাবো 60 আছে, 27টা 56, 7 9 63, তো 27টা 56 স্যার 0.8 এরকম টাইপের হবে, আমি আপাতত আর লিখছি না স্যার। এটাকে যদি আমি ভাবি, এটা উপরে মনে করো 330 আছে, এক ঘর বাড়িয়ে নাও, তাহলে 441কে 430 দিয়ে ভাগ করলে, সরি 330কে যদি আমি 41 দিয়ে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভাগ করার চেষ্টা করি, 8 একে 8, 4 8 32, মানে এখানেও স্যার আমাদের কাছে ওই 0.8-এর কাছাকাছি আসবে, কারণ আমি একটা শূন্য নিয়ে নিয়েছিলাম এক্সট্রা। ঠিক আছে স্যার, এটাকে যদি আমি দেখি একটু বোঝার চেষ্টা করি, এটা 350 মনে করো, তো 47 দিয়ে যেই আমি 350কে ভাগ করতে গেলাম, যদি আমি 8 নিয়ে নিই না, 4 8 32, আর এখানে 27টা 56, 4 8 32 আর 5 37 হয়ে যাবে স্যার, বেশি হয়ে যাবে, মানে 7 দিয়ে যাবে স্যার, 7 7 49, 9 হাতে 4, 4 7 28, আচ্ছা এটা 32। তার মানে স্যার একটা জিনিস শিওর, এটা হবে 0.7। তুমি আমাকে বলো 0.7 বড় না 0.8 বড়? 0.8 বড়, তাহলে বড় তো আমি নেবো না, সব থেকে ছোটো বার করতে বলেছে, এটাও 0.8 হচ্ছে, এটাও নেবো না, সরি কোনটা হলো স্যার 0.7, ভুল বললাম, 0.7 তো এইটা এলো এই নিচেরটা, তো এটা হলো 0.7 আর এটা হলো 0.8 সামথিং, আমি পুরোটা লিখছি না, তো এটাও নেবো না এটাও নেবো না, নেবো কোনটা স্যার? এটা। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের অ্যাপ্রক্সিমেশন খুব ইম্পর্টেন্ট একটা মেথড, যদিও এর অনেক টেকনিক আছে, আমি একটা টেকনিক আরও শেখাবো এখন। ধরে নাও দুটো রেশিও আছে তোমার কাছে, 2:3, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার 5:7, তুমি কোনটা বড় কোনটা ছোট ওই পদ্ধতিতে বের করতে চাইছো না, যেটা শেখালাম, তাহলে তোমার কাছে উপায় কী আছে স্যার? 2/3 লিখে নাও, এটাকে নিয়ে নেওয়া হচ্ছে 5/7। তুমি কি করো, এর যে হরটা দিয়ে এখানে কোনাকুনি গুণ করো, আর এর হরটাকে দিয়ে এখানে কোনাকুনি গুণ করো, এখানে আসছে 14 আর এখানে আসছে 15, তাহলে যার ওপরে বড় এসছে স্যার সেটাই বড়, মানে এই রেশিওটা আমার কাছে বড় হয়ে যাবে স্যার, ঠিক আছে, ওকে ডান। তো এইভাবেও কিন্তু আমরা দুটো দুটো করে তুলনা করে ফাইনালি পৌঁছাতে পারি, কিন্তু বড় বড় সংখ্যার ক্ষেত্রে অসুবিধা হয়, তাই জন্য এই অ্যাপ্রক্সিমেশন মেথডটাও আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে চলে আসি আমরা টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2তে আমাদের শুধুমাত্র একটু মনে রাখতে হবে যে এখানে যে প্রপোর্শনের উপরে কিছু প্রশ্ন আসবে, প্রপোর্শনের উপরে তো কিছু কিছু জিনিস, যেমন তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে, তো এখানে একটা জিনিস আমি একটু করিয়ে দিই। ধরো তোমাকে বললাম যে এ বি সি তিনজন সমানুপাত তৈরি করেছে, তো তিনজনকে দিয়ে সমানুপাত তৈরি করতে গেলে দুটো অনুপাত তৈরি করতে হয় না সমানুপাতে, বাঁদিকে একটা ডান দিকে একটা, মাঝখানে সমানুপাত, তো এখানে একটা অনুপাত, এখানে, তাহলে তো 4টে সংখ্যা লাগার কথা, 3টে দিয়ে কী করে হবে? তো মনে রাখবে মাঝখানেরটা দুবার হবে, তার মানে A:B একটা রেশিও হবে, এর সঙ্গে বি, আবার বি এর সঙ্গে সি এর একটা হবে, এই দুটো সমানুপাত তৈরি করেছে স্যার, এটার মানে হচ্ছে এটা। তার মানে যদি কখনো বলে তৃতীয় সমানুপাতি বার করো, তাহলে 3 নম্বর টার্মটা বার করতে বলেছে, তাহলে আগে দুটো টার্ম আছে নিঘাত। ধরে নাও আমি কথার খাতিরে একটা টার্ম হচ্ছে 4 আর একটা টার্ম 5, এর ক্ষেত্রে বলেছে তৃতীয় সমানুপাতি বার করতে, তো এটা ফার্স্ট প্লেস হয়ে যাবে, এটা সেকেন্ড প্লেস হয়ে যাবে, থার্ড প্লেসে আমি কি বসিয়ে দেবো? এক্স। যত সমানুপাতি বার করতে বলবে সেই প্লেসটাই আমি এক্স বসিয়ে দেবো। এবার আমরা অলওয়েজ জানি মাঝখানের টার্মটা দুবার রিপিট হয়, তাই না?
তো মাঝখানের টার্মটা দুবার রিপিট হবে, তাহলে 4:5 সমান মানে সমানুপাত 5:x হয়ে যাবে। আর এটাকে আমি কি লিখি 4/5, আর সমানুপাতটাই ভগ্নাংশে কি হয়ে যায় সমান সমান 5/x। তো কোনাকুনি গুণ করলে কি হবে 4x এর মান কি হয়ে যাবে স্যার 5 স্কোয়ার, তাই না, বা 25। তো আমি আসলে এটা 25ই লিখতে পারতাম, বাট এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে একটা জিনিস অবজারভেশন তোমাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে কি স্যার মাঝখানের টার্মটা দেখো স্কোয়ার হয়ে গেছে, আর প্রথম আর শেষের টার্মটার গুণফল হয়েছে, তাই না। এক্স এর মান হয়ে যাবে কত 25/4, তো এটাই উত্তর হবে। মানে আমি বোঝাতে চাইলাম মাঝখানের টার্মটার স্কোয়ার আর প্রথম দুটোর গুণফলের সঙ্গে সমান হয় যখন এই রকম কোয়েশ্চেন আসে। আর যদি কখনো স্যার বলতো দ্বিতীয় সমানুপাতি বার করে এই কোয়েশ্চেনটায়, তাহলে প্রথমে 4 আর দ্বিতীয় বলে না, মধ্য সমানুপাতি বলে, তো সেক্ষেত্রে মাঝখানে আমি এক্স বসিয়ে দিতাম, তাহলে এক্সের স্কোয়ার কত হয়ে যেত, এক্সের মাঝখানেরটার স্কোয়ার হয়ে যায় আর প্রথম দুটোর সঙ্গে সমান গুণফলের সঙ্গে সমান 20, তাহলে এক্সের মান হবে √20। তো এবারে আমরা তাড়াতাড়ি করতে পারি এরকমভাবে প্রথম সমানুপাতিও বের করতে বলতে পারি, তখন প্রথমে এক্স বসিয়ে দেবো, তারপরে 4, তারপরে 5, তাই না, প্রথম সমানুপাতি। তো সেক্ষেত্রে মাঝখানেরটার স্কোয়ার মানে 16, এক্স ইন্টু 5 মানে 5x, তাহলে এক্সের মান কত হবে 16/5, দ্যাটস ইট। এরকমভাবে আমাদের চলতে থাকবে। যদি 4টে সংখ্যা আমার কাছে থাকে, ভালো করে শুনবে, এবং তারা যদি বলে সমানুপাত তৈরি করছে, মানে চতুর্থ সমানুপাতি বার করতে বললো, 4টে সংখ্যা থাকলে সমানুপাতি তো হবেই, তো আমি চতুর্থ সমানুপাতি যদি বলে, তার মানে আগে 3টে টার্ম নিশ্চয়ই আছে। তো সেক্ষেত্রে মনে রাখো, ধরো বলেছে 2, 3 আর 5, এরা হচ্ছে এর চতুর্থ সমানুপাতি বার করো, তো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি চতুর্থ প্লেসটাকে এক্স বসিয়ে দেবো। তো এখানে তো 3টের কেস নেই, এখানে কোনো অসুবিধা নেই, এখানে প্রথম দুটোর অনুপাত আর তৃতীয় আর চতুর্থটার অনুপাত নেব। তাহলে 2:4 অনুপাত 5:x, তাহলে এখানের অনুপাত মানে কি 2/4 ভগ্নাংশে, এটা সমান হয়ে চিহ্ন হয়ে যাবে 5/x, কোনাকুনি গুণ করো 2x = 20, তাহলে x = 10। তাহলে আলটিমেটলি আমি সেটা বোঝাতে চাইছি না, আমি বলতে চাইছি অবজারভেশনটা। স্যার দেখো ভালো করে, মাঝখানের দুটোর গুণ হয়েছে না, যেমন আগেরটা মাঝখানেরটার স্কোয়ার হয়ে যাচ্ছিল, এবার এই মানে কি বলবো সমানুপাতিক চিহ্নের দুদিকের টার্ম গুণ করেছি, আর প্রথম আর শেষ টার্মের গুণফল সমান হয়, দেখো 2x। তো এবার থেকে আমরা তাড়াতাড়িও ক্যালকুলেশন করতে পারি। যেমন এই কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, এই প্রশ্নটা হচ্ছে এর তৃতীয় সমানুপাতি, তাহলে 3 নম্বর প্লেসে এক্স হবে, তাহলে মাঝখানেরটার স্কোয়ার হয় স্যার, তার মানে 45 × 45 = 25 × x। তো সলভ করলে আমরা কি পেয়ে যাবো এক্সের মান 5×5 = 25, 5×9 = 45, 5×9 = 45, 25 একেবারে কেটে দিয়েছি, তাহলে এক্সের মান হয়ে যাবে 81, দ্যাটস ইট। চলো নেক্সট কোয়েশ্চেন। মিন প্রপোর্শনাল মানে মধ্য সমানুপাতি, সেমভাবে মধ্য সমানুপাতি চাইলে মানটা যে এক্সের মানটা সেটা মাঝখানে বসাতে হবে, একদিকে 32, একদিকে 162, আর আমরা জানি মাঝখানের টার্মটা কী হয়ে যায় স্কোয়ার হয়ে যায়, আর প্রথম আর শেষের গুণফল মানে কি 32 × 162, এক্সের মান হয়ে যাবে কি √32 × 162। তো এটাকে যদি আমি দেখি মানে ভাঙার চেষ্টা করি, তো কত দিয়ে কাটবে একবার চেক করে নাও, তো চেক করলেই আমাদের অ্যান্সার খুব ভালোভাবে চলে আসবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কি করতে চেয়েছি। চলো আমি 6, 7, 6, 2, 8 আর 9 দিয়ে তো যাবে, তো এটা করে নিচ্ছি আমি আমাদের সুবিধার জন্য 16 × 2, আর এটাকে করে নিচ্ছি 9 × 9, আর 8, 9, 72। আচ্ছা একবার দেখে নাও, 2 দিয়ে কাটলে 81, 9 দরকার নেই, এটাকে তুমি 81 × 2 করে নাও, 16 × 2, আর এটাকে করলাম 81 × 2, তো দুখানা 2-এর জায়গায় একটা 2 বেরোবে, 16-র জায়গায় 4 বেরোবে, আর 81-র জায়গায় 9 বেরোবে, তো 9 × 2 = 18, 4 × 18 স্যার 72 হবে। কোয়েশ্চেন কঠিন নয়, কোয়েশ্চেনটা বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। অনেক সময় কি হয় আমাদের এই ভ্যারাইজাসের প্রবলেম দেয়, মানে যেটাকে আমরা বলি ভেদ, তাই না। তো ভালো করে একটা শুনবে, ছোটোবেলায় যদি আমরা করতাম তবুও বলে দিচ্ছি, যে ধরো এক্সের মান বাড়ছে, সাথে সাথে ওয়াইয়ের মানও বাড়ছে, তো তার মানে কি এক্স হচ্ছে কি স্যার বাড়ার সাথে সাথে ওয়াইয়ের বাড়াটা সংযুক্ত, এক্সের মান বাড়লে ওয়াইয়ের মান বাড়ে, ধরো এর সময় ইন্টারনাল রিলেশন আছে, এক্সের মান বাড়লে ওয়াইয়ের মান বাড়ে, মানে এরকম ইন্টারনাল রিলেশন আছে, রিলেশন না থাকলে লেখা যাবে না। তার মানে বলতে পারবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই, মানে এক্স বাড়লে ওয়াই বাড়ে, ওয়াই বাড়লে এক্স বাড়ে, সম্পর্ক মিউচুয়াল। যদি এক্স বাড়লে ওয়াই কমে যায় স্যার, তাহলে এর রিভার্স সম্পর্ক আছে, মানে এক্স বাড়লে স্যার ওয়াই কমবে, 1/y এর সঙ্গে প্রপোর্শনাল, তাই না। এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না। এটা সমানুপাতি
এটা জিনিসটা হচ্ছে কি মানে কি বলবো, একইভাবে বাড়ছে আর উল্টোভাবে বাড়ছে। তো সেক্ষেত্রে আমরা ছোটোবেলায় কী করতাম, এটা বোঝানোর জন্য, বাড়ছে বোঝানোর জন্য, ইকুয়ালিটিতে আনার জন্য এক্স সমান সমান কে ওয়াই করে নিতাম। কেন? ধরো কে এর মান আমি 1 নিয়ে নিলাম, তাহলে এক্স এর মান পুট করলে কে এর একটা নির্দিষ্ট মান থাকবে না, কি হারে বাড়ছে, এই হারটা কত সেটা বোঝানোর জন্য কে লিখতাম আমরা। ধরো কেউ কেউ এরকম হারে বাড়ছে, স্যার এ 1 হলে এ দ্বিগুণ হয়ে যাচ্ছে, একে 2 বসালে 4 হয়ে যাবে, তার মানে একে 3 বসালে একে 6 হয়ে যাবে। এই যে দ্বিগুণ হারে বাড়ছে, এটা তো আমাকে কারোকে বোঝাতে হবে না। এক তো বাড়ছে বলা, একটা হচ্ছে কত হারে বাড়ছে সেটাকেও তো বলতে হবে আমাকে। নাকি বাড়ছে ঠিক কথা কিন্তু 3 গুণ হারে বাড়ছে, বাড়ছে ঠিক কথা কিন্তু 5 গুণ হারে বাড়ছে, সেই কত হারে বাড়ছে সেটা বার করার জন্যই এই পার্টিকুলার কে দিয়ে গুণ করা হতো। ধর আমি কে এর মান কখনো 2 নিলাম, তার মানে এক্স সমান সমান 2y, মানে এক্স যা মানে ওয়াই এর মান যা নেব এক্স এর মান তার দ্বিগুণ হারে বাড়ছে, তার মানে ওয়াই এর মান 1 নিলে এক্স 2 হয়ে যাবে, ওয়াই এর মান 2 নিলে 4 হয়ে যাবে। যদি এখানে 3 নিতাম তাহলে এক্স এর মান 3 গুণ হারে বাড়তো। মানে ওয়াই বাড়লেও এক্স বাড়ছে, কিন্তু কত গুণ বাড়ছে সেটা নির্ভর করছে কে এর মান কত নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তো এটা কে দিয়ে গুণ করে নিতাম, সেমভাবে এখানেও আমরা কে দিয়ে গুণ করে নিতাম যখন আমরা ইকুয়ালিটি বোঝাতাম, বা কে ওয়ান দিয়ে গুণ করে নিতাম। কে এখানে কে ওয়ান কে টু এগুলো কি বা কে, এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, যে কী হারে বাড়ছে সেটা বোঝানোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের কাছে সেই ভেদের জিনিসগুলো। ঠিক আছে, এবার এই কের মানটা তো বিভিন্ন কোয়েশ্চেনের জন্য বিভিন্ন রকম হবে, যে কী হারে বাড়ছে সেটা তো ওই কোয়েশ্চেনই আমাকে বলে দেবে। তো সেখানে আমি এক্স আর ওয়াই এর একটা ফিক্সড ভ্যালুকে বসিয়ে আমি চেক করতে পারবো অ্যাকচুয়ালি কে কত গুণ হারে বাড়ছে। যেমন এখানে যদি বলে দেয় ওয়াই এর মান 2 থাকলে এক্স এর মান 4 হয়, তো আমি সঙ্গে সঙ্গে এক্স এর মানটা 4 বসিয়ে ওয়াই এর মানটাকে 2 বসিয়ে আমি ভেরিফাই করতে পারবো যে অ্যাকচুয়ালি কী হারে বাড়ছে স্যার। তার মানে কে 2 মানে কি দুগুণ হারে বাড়ছে স্যার। তাহলে কি করে বুঝলাম, একটা নির্দিষ্ট ভ্যালু পুট করে দেখে নিলাম যে কেটা কি হারে কি হবে, মানে কি হারে জিনিসটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। তো সেই কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করো। দেখো ভালো করে, এখানে বলেছে ওয়াই ভ্যারাইজ ডাইরেক্টলি উইথ এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 16, এক্স ইকুয়াল টু 24, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু 45। তাহলে ওয়াই ভ্যারিজ ডাইরেক্টলি উইথ এক্স, তো আমি লিখবো ওয়াই ইকুয়াল টু কে এক্স সঙ্গে সঙ্গে। এবার একটা কন্ডিশন আমাকে বলে দেবে যেখান থেকে আমি কে এর মানটা বার করতে পারবো। ওয়াই 16 হলে এক্স 24 হয়, তো এখান থেকে দেখে নিই না কী হারে বাড়ছে। তো ওয়াই 24 হলে এক্স 24 হলে এক্সের মান আমি 24 পুট করছি, তাহলে কে ইন্টু 24, ওয়াই 16 হয় স্যার। এখান থেকে আমি কে এর মান পেয়ে যাবো। কে এর মান কত স্যার? 16 ভাগ 24, মানে 8 দুগুণ 16, 3 8 24, মানে কে এর মান হয়ে গেল 2/3। এইবার তার মানে আমার এই যে সূত্রটা সেটা আমার কাছে ফিক্সড হয়ে গেল স্যার কী হারে বাড়ছে, মানে 2/3 গুণ এক্স, মানে এক্সের মান যাই নেবো তার 2/3 গুণ করলে আমি ওয়াই এর মান পাবো। এইভাবেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এবার আমি একটা নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান জানতে চাইবে। ধরো এক্স এর মান 45 বসালে ওয়াই কত হবে ফিক্সড ভ্যালুতে, সেটা আমাকে জানতে চেয়েছে। তো আমি এক্স এর মান কত পুট করে দিলাম 45, তো সেই অনুযায়ী ওয়াই এর মানটা পেয়ে যাব 3 × 45, 15 2 × 30, তো ওয়াই এর মান কত হয়ে যাবে স্যার? ওয়াই এর মান হয়ে যাবে 30। তো এটাই আমার উত্তর হবে। মানে জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, ডান। এবারে চলে আসি আমরা ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল। তো সেমভাবে ফোর্থ পজিশনটা বসিয়ে দাও এখানে এক্স, তাহলে এই দুটোর যে অনুপাত হবে সেম অনুপাত কার হবে স্যার? 38 আর এক্সের। তো সেক্ষেত্রে এটা কেটে যাবে, তাহলে এক্স কোনাকুনি গুণ করলে 23 দুগুণ কত হয়ে যাবে স্যার? 46। চলো নেক্সট কোয়েশ্চেন, টাইপ নাম্বার 3। ভালো করে দেখবে, এখানে ডিভিশন অফ সামের উপরে ভিত্তি করে কোয়েশ্চেনগুলো আসে। আমরা এক এক করে দেখি। বলছে একটা নির্দিষ্ট দেখো সাম আছে, তাকে ডিভাইড করা হবে কিছু রেশিওতে। 6000 একটা সাম ছিল যেটাকে PQR এর মধ্যে ডিভাইড করা হয়েছে 5:7:8 অনুপাতে, কিন্তু ভুলবশত সেটা কত হয়ে গেছে 9:7:4। ঠিক আছে, হোয়াট অ্যামাউন্ট আর লস্ট ইন দ্য ডিভিশন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একদম বেসিক থেকে করব। তো প্রথমত কার রেসপেক্টে লাভ বা লস বার করতে বলেছে? শুধুমাত্র আর এর রেসপেক্টে। তো আরটাকে ফোকাস করব আমি, বাকি কোথাও ফোকাস করব না। টোটাল কি অনুপাতে ভাগ করার কথা ছিল? হ্যাঁ, কি তো সেটা ভাগ করার কথা ছিল 5, 7 আর 8। তাহলে টোটাল কত স্যার? 5 আর 7 12, 12 আর 8 20, মানে 20 ইউনিট ভাগ করা হচ্ছিল। 20 ইউনিটের মান অরিজিনালি কত? 60,000। তাহলে 20 ইউনিটের অরিজিনাল মান হচ্ছে স্যার 6000। তোমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো এখানে আর এর কন্ট্রিবিউশন কত পাওয়ার কথা ছিল, বলে স্যার 8 ইউনিট, তাহলে 8 ইউনিটের মান বের করে নাও।
তাহলে আর এর পাওয়ার কথা ছিল কত? 2400, 2400 টাকা পাওয়ার কথা ছিল। এবং আমি যদি এই অনুপাতে ভাগ করি, 9 সাথে 16, 16 আর 4 কত হবে? 20, এবং সেই 20 ইউনিটই ভাগ করছি আবার, তাহলে কত হচ্ছে স্যার? 6000, মানে তার মানে এক ইউনিটের মান 3300। আর আমি এবার আর এর প্রতি দেখছি কত দেবো? 4 ইউনিট, মানে 1200। তার মানে হিসেব অনুযায়ী আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কত টাকা আমার কাছে তার ক্ষেত্রে লস্ট হয়েছে স্যার? 1200 টাকাই লস হয়েছে। মানে সোজা সাপটা হিসাব স্যার, 1200 টাকা লস্ট হয়েছে। বলো হ্যাঁ কি মানা? ওকে, তো এইভাবেই জিনিসটা ভাববো, ঠিক আছে? এইভাবেই জিনিসটা ভাববো। এবারে চলে আসি আমরা এখানে। ধরো 6000 টাকা পিকিউআরের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এই অনুপাতে, কিন্তু ভুলবশত এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করে জিনিসটাকে হিসেব নিকেশ করব? তো সেমভাবে তোমরা বাড়িতে এটাকে করতে পারবে, আমার মনে হয় কোনো অসুবিধার কথা নেই। যেমন 7 আর 5 12, 20, 20 ইউনিটের মান 6000, ঠিক আছে? 9 সাথে 16, 20, একইভাবে কোয়েশ্চেন। এটা তো একই কোয়েশ্চেন হয়ে গেছে মনে হয়, মেবি। চলো, একই কোয়েশ্চেন হয়ে গেছে ওটা। এটা দেখে নিই। বলছে ভুলবশত 702 টাকাকে ডিভাইড করা হয়েছে রাম, রমেশ এবং নরেশের মধ্যে কোন রেশিওতে? এত রেশিওতে। প্রথমে রেশিওটাকে ভদ্র করো, প্রথমে রেশিওটাকে ভদ্র করো। তাহলে কি করব? এদের লসাগু মানে মোটামুটি 12, 3 4 6 লসাগু কত? 12 হয়। 12 দিয়ে পুরোটাকে গুণ করে দাও। তাহলে 12 ইন্টু 1/3 মানে 4 হয়ে যাবে, 12 ইন্টু 1/4 মানে 3 হয়ে যাবে, 12 ইন্টু 1/6 মানে 2 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে রেশিও। এই রেশিওতে তার মানে 702 টাকাকে ডিভাইড করা হয়েছে, ঠিক আছে? মানে করা উচিত ছিল, আর হয়েছে এই অনুপাতে মিস্টেকেনলি, ঠিক আছে? তো এই অনুপাতে যদি ভাগ করতে যাও তুমি দেখবে যে এক্ষেত্রে 4 আর 3 7, 7 আর 2 10, 10 ইউনিটের মান দেওয়া আছে। 10 ইউনিটের মান তোমার 702। তো সেক্ষেত্রে তুমি প্রত্যেকের যদি হিসেব নিকেশ দেখো, তো 4 ইউনিটের মান, তুমি প্রত্যেকের ইউনিটের মান কিন্তু তুমি ক্যালকুলেট করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে করতে পারি। বলছে সব থেকে বেশি গেন আমাকে তুলনা করতে হবে। স্যার দুজনের রেশিও যদি আমি কখনো তুলনা করতে পারি, আমার মনে হয় সেটা অনেক বেশি হেল্পফুল হবে। এটা বুঝতে পেরেছো আশা করি। তো আমাদের কাছে রেশিওটা তুলনা করতে পারলে স্যার অনেকটা বেশি হেল্পফুল হবে। যেমন আমি যদি এইভাবে করি, তাহলে দুটো দুটো করে মান বের করে বিয়োগ করে করে সব কটা চেক করতে হবে, তো সেটা অনেকটা চাপের। তো 4 আর 3 7 আর 2 কত স্যার? 7 আর 2 9। আর আমি কি অনুপাতে লাস্টে ভাগ করছি স্যার? 3:4:6। এই রাম, রমেশ আর নরেশের অনুপাতটাকে আমি সিমিলার রাখলাম। তো 6 আর 4 10 আর 3 13। আমি ধরে নিই না টোটাল অ্যামাউন্টটা সেম, তাহলে তুলনা করতে সময় আমার সময় কম লাগবে। ওভাবে করলেও হবে, বাট সময় বেশি লাগবে। আমি 13 দিয়ে কী করলাম? পুরোটাকে গুণ করে দিলাম। আর এখানে 9 দিয়ে আমি পুরোটাকে গুণ করে দিলাম, ঠিক আছে? তো আমার কাছে তার মানে টোটাল অ্যামাউন্টটা স্যার একদম ফিক্সড হয়ে গেল। 9 13 117, তাই না? 3 9 27, 7 হাতে 2, 9 কে 11। তো স্যার 117 ইউনিটের মান তোমার কাছে 702, ঠিক আছে? কি বললাম? 702। তো সেক্ষেত্রে আমার কাছে বাকি সব কটা ডিফারেন্স আমরা বার করতে পারবো। আগে দেখি আমাদের দরকার লাগে কি না। তো এখানে আছে 4 13 52, আর এখানে আছে 3 9 27। 52 আর 27-এর ডিফারেন্স কত স্যার? 52 আর 27-এর যদি ডিফারেন্স করো, তাই না, 27 27-এ 54 হয়ে যাবে। তো তার মানে 25-এর ডিফারেন্স স্যার। এখানে দেখো 3 13 39 আর 4 9 36, 39 আর 36-এর ডিফারেন্স হচ্ছে 3, 13 2 26, আর এখানে 6 9 54, সরি এখানে হচ্ছে 13 2 26, আর এখানে 6 9 54। তো এখানে ডিফারেন্সটা একটুখানি ফ্ল্যাকচুয়েট করছে, তাই তো? অসুবিধা হচ্ছে। একবার পুরোটা একবার দেখে নিই কোয়েশ্চেনটা ঠিকঠাক দিয়েছি কিনা। অসুবিধা কিছু হবে না। হুম 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 আচ্ছা, এটা ওল্ড রেশিও, ভালো করে দেখবে। আর এটা নিউ রেশিও। আমরা আরেকটু বুদ্ধি লাগাই।
এখানে তো মোটামুটি 3। তো এটা হচ্ছে আমাদের কাছে রাম, এটা রমেশ, আর এটা নরেশ। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে হচ্ছে কি 4 × 52 থেকে 27, তো আলটিমেটলি এর ভাগ তো কমেছে স্যার, তো করারও দরকার নেই ক্যালকুলেশন। 3×13 = 39 থেকে 4×9 = 36, 39 থেকে 36, তার এরও শেয়ার কমেছে। একমাত্র শেয়ার বেড়েছে কার? রমেশের। তো একমাত্র শেয়ার বেড়েছে কার? 13×2 = 26 থেকে 4×9 = 6×9 = 54, একমাত্র তো নরেশের বেড়েছে। তাহলে সব থেকে বেশি কে পাবে যদি তুমি দেখো, তো হিসেব অনুযায়ী রমেশের ঘরেই অ্যান্সার আসবে। মানে তুমি যদি বেসিক থেকে যদি ভাবো জিনিসটাকে, আর যদি তুমি একেবারে করে করে দেখতে চাও সেটাও দেখতে পারি আমরা। হু গেইন দ্য মোস্ট, বাকিদের তো কমেছে না, তো নরেশেরই একমাত্র বাড়বে। তো আমি কেন ভ্যালু বার করতে যাব না, আমার ডাইরেক্টলি আমার উত্তর হয়ে যাবে। এবার তুমি যদি ভাবো, সরি নরেশ আমার উত্তর হবে। এবার যদি আমি বলি স্যার আপনি ভ্যালু বের করে আমাকে দেখান, তাহলে আমি কি করব? আমি দেখতে পাচ্ছি যে 13×2 = 26 ছিল, এগুলো সব কমেছে, একমাত্র বেড়েছে কার? সেটাই তো বলেছে, কে বেশি লাভবান হয়েছে। তো সেটা হচ্ছে 13×2 = 26 থেকে 6×9 = 54। তো 30 ইউনিটের মান, সরি 26 আর 54, তো হচ্ছে কত? 28 ইউনিটের মান কিন্তু বেড়েছে। 28 ইউনিটের মান ক্যালকুলেট করলে হয়ে যাবে, ডাইরেক্টলি ক্যালকুলেট করে উত্তর হয়ে যাবে। 7, 8, 9, তো 9 দিয়ে কাটো, ডাইরেক্টলি কেটে যাবে মনে হচ্ছে। 6, 7, 42, 6, 4, 10, 6 দিয়ে কেটে যাচ্ছে। 6, 8, 48, 8 হাতে 4, 6, 2, 12, 8, 4, 16, 168, দেখো উত্তর হয়ে যাবে। তো কিন্তু আমার উদ্দেশ্য এটা নয় যে উত্তর বার করা, আমার উদ্দেশ্য হচ্ছে জিনিসটাকে বুঝে করা। ঠিক আছে, যেমন এখানে বলেছে ভুলবশত, দেখো রাম, রমেশ এবং নরেশের মধ্যে 1/3, 1/4, 1/6 অনুপাতে ভাগের পরিবর্তে এত অনুপাতে ভাগ করা হয়েছিল, কে সবথেকে বেশি লাভবান? সেম কোশ্চেন। এই কোশ্চেনটাই আমি অনুবাদ করে এদিকে দিয়েছি, জায়গা ছিল না মনে হয়। ঠিক আছে, তো আশা করি এই কোশ্চেনটাও, এই কোশ্চেনটা অনুবাদই ছিল। ঠিক আছে, সরি। দেখো এই কোশ্চেনের অনুবাদ তো আমি পাশে দিচ্ছি, তার মানে হ্যাঁ, তো অসুবিধা নেই, দেখে নাও। এটাও সেমভাবেই কিন্তু কোয়েশ্চেনটা হবে। একটা পরীক্ষায় রাকেশ এবং রমেশের প্রাপ্ত নম্বরের অনুপাত 2:4:9। যদি রাজেশ পরীক্ষায় 30 নম্বর পেয়ে থাকে, তবে রাকেশ এবং রমেশের প্রাপ্ত নম্বর কত? তো এখানে তুলনা করতে হবে না, প্রথমটা রাজেশের জন্য, দ্বিতীয়টা রাকেশের জন্য, তৃতীয়টা রমেশের জন্য। আমার রাজেশের সম্পর্কে ইনফরমেশান দিয়েছে, মানে 2 ইউনিটের মান 30 বলে দিয়েছে, 1 ইউনিটের মান 15 বলে দিয়েছে। তাহলে রাকেশ কত হবে? 15×4 মানে 60, আর 15×9 মানে 135। তো বি অপশান আমার কাছে কিন্তু কারেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবারে আসছি আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেমস বেসড অন রেশিও প্রপোর্শন। বিভিন্ন ধরনের কথায় লেখা যে প্রবলেমগুলো হয়, তো দেখে নিই আমরা এই প্রশ্নটা। দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস অফ আ পার্সন ইন দ্য রেশিও 4:3। ঠিক আছে, হিজ সেভিংস ইনক্রিজড বাই 1/5 অফ হিজ ইনকাম অ্যান্ড দ্য ইনকাম রিমেন সেম। ঠিক আছে, তাহলে এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংসের নতুন রেশিও কত হবে? বাংলায় বললে, একজন ব্যক্তি তার ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত 4:3, তার সঞ্চয় তার আয়ের 1/5 বৃদ্ধি পায় এবং আয় একই থাকে, তার ব্যয় এবং সঞ্চয়ের নতুন অনুপাত কত হবে? তো ইজিভাবে ভাবো জিনিসটাকে, মানে একদম বেসিক থেকে আমরা জিনিসটা যদি ভাবি তাহলে দেখতে পাবো। ধরো ব্যক্তির আয় ছিল, ধরে নাও, অনুপাতই বের করতে বলেছে, অ্যাকচুয়াল ভ্যালু তো দরকার নেই, তো 400 ধরে নাও। সঞ্চয় ধরে নাও 300। তাহলে খরচা কত? খরচা যদিও আমাদের লাগবে কিনা দেখি। আচ্ছা, ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত বলেছে, মানে দুটো যোগ করো। তো এটা হচ্ছে আমার কাছে ব্যয় বলেছিল, এটা সঞ্চয়, তো এটা এক্সপেন্ডিচার, এটা সেভিংস, যোগ করলে কী পাবে? ইনকাম। 400 আর 300 কত হবে? 700। বলেছে তার আয়ের 1/5 বৃদ্ধি পায়। তো হিসেব অনুযায়ী 700-র 1/5 কত? 700-র 1/5 যদি ক্যালকুলেট করো, 5 × 14 = 70, 140 টাকা বৃদ্ধি পায়। তাহলে এখন নতুন আয় কত স্যার? 840 টাকা হয়ে যাবে। এবার বলেছে সরি, তার সঞ্চয় বৃদ্ধি পায়, এটা সরি, তার সঞ্চয় বৃদ্ধি পায়। তার সঞ্চয় কত বৃদ্ধি পায় স্যার? তার সঞ্চয় বৃদ্ধি পায় তার আয়ের 1/5। তো সেভিংসটা বৃদ্ধি পাচ্ছে আয়ের এত অংশ, মানে
700-র 1/5 সঞ্চয়ের খাতে আসবে, মানে 140 টাকা বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি করে দাও, তাহলে 440 টাকা নতুন সঞ্চয় হবে। আয় একই থাকে, তার মানে আয় এখনও কত আছে, 700 টাকা। তাহলে আমার এক্সপেন্ডিচার বা খরচা কত হচ্ছে স্যার, দুটোকে বিয়োগ করে দিন, আয় থেকে সেভিংস বা সঞ্চয়কে। তো 440, 540, 640, 200 আর 260, তাহলে 260 হয়ে যাবে আমাদের কাছে কিন্তু এক্সপেন্ডিচার বা খরচা। তাহলে ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত জিজ্ঞেস করেছে, মানে এ দুটোর অনুপাত বার করতে হবে। তাহলে 26:44 কাটাকুটি করলে 13:22, তাহলে অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন। তো সবসময় আমরা এরকমভাবেই সলিউশনগুলো করবো, আমি পার্সেন্টেজও বলেছিলাম। বলেছে দ্য পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও এত, তাদের স্কোয়ারের সাম হচ্ছে এত। যখনই এরকম থাকবে না, স্কোয়ারের যোগফল কিউবের যোগফল, তখন আমরা এটাকে এক্স ধরেই নেবো সবসময়। না ধরলেও হয়, বাট আমরা কখনো ওই ভুলটা করবো না, না ধরে করবো না, কারণ সিলি মিস্টেক হয় ওখানে। তো সবসময় আমরা কি করব, সবসময় আমরা করব কি, যেগুলোকে এক্স ধরে নেব। তো দেখো, ধনাত্মক সংখ্যার অনুপাত বলেছে, আমি কি করব, একটাকে 2x ভাববো, একটাকে 3x ভাববো, একটাকে 4x ভাববো। তাদের বর্গের যোগফল বলেছে, তো প্রত্যেকটাকে বর্গ করে যোগ করো, তাহলে বিনা কিছু ভেবে করতে পারবে। কেন, 2 সেকেন্ড 3 সেকেন্ড বাঁচানোর জন্য সামান্য টেকনিক্যাল মিস্টেক করে ফেলবে। 2 3 4 9, তো 4 এখান থেকে 9 আর এখান থেকে 16, 16 আর 9 25 আর 4 29 এক্স স্কোয়ার বেরোবে। তো কত হবে, 2 3 4 9, 2 3 4 9। তো তার মানে আমরা যদি দেখি, কাটাকুটি করতে হবে স্যার, আমাদের কাছে আর কোনো উপায় নেই। সো কাটাকুটি করলে কত হবে, 29কে কত দিয়ে যাবে স্যার, এটা 8 2 16, 8-এর কাছাকাছি যাবে। দেখো তো, 8 9 72, 2 হাতে 7, আর 8 2 16, 16 আর 6 22 23, 232, মানে আর পরে থাকবে 29, তার মানে 81 হয়ে যাবে স্যার। এক্স স্কোয়ারের মান 81, তাহলে এক্সের মান হয়ে যাবে 9। এবার যাই জিজ্ঞেস করুক পারবে। বলেছে প্রথম দুটি সংখ্যার গড়, মানে 2x আর 3x এর গড় কত হবে বলো, 3 আর 2 5, 5x/2, তো 5/2 এক্সের মান হচ্ছে 9, তাহলে 45/2, 44 হলে কত হয়, 22, মানে 22.5 উত্তর হবে স্যার। চলো এরপরে চলে আসি, আমাদের একটা পার্টি হল আছে। দেয়ার আর পিপল ইন ব্লু অ্যান্ড রেড ড্রেস, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ মেন ইন ব্লু, মানে পুরুষ যারা ব্লু ড্রেস পরেছে, টু দ্য নাম্বার অফ ওম্যান ইন রেড, মানে যে সকল মহিলা তোমার রেড ড্রেস পরেছে তাদের অনুপাত হচ্ছে 3:7। এরকমভাবে দ্য রেশিও অফ দ্য মেন ইন রেড, যে সকল পুরুষ লাল কালার পরেছে তার সঙ্গে ওম্যান যারা ব্লু কালার পরেছে তাদের অনুপাত হচ্ছে 2:1। ইফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ পিপল ইন ব্লু টু দ্য নাম্বার অফ পিপল টু দ্য রেড, মানে টোটাল নাম্বার, টোটাল ব্লু আর টোটাল রেডের অনুপাত হচ্ছে তোমার কাছে, মানে মেল ফিমেল মিলিয়ে 35 আর 76, তাহলে বলেছে নাম্বার অফ মেন টু দ্য নাম্বার অফ ওমেন বার করতে। ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন, বাংলায় বললে এরকম। তো আমরা সলভ করি। সোজা সাপটা আমরা ভাববো কী করতে বলেছি। দেখো, এই ধরনের কোয়েশ্চেন যখন বড় ল্যাঙ্গুয়েজ হয় না, আমরা বেশি মাথা ঘামাবো না, যত বেশি মাথা ঘামাবো তত টাইম লেগে যাবে, মাথাটাকে তো চাপ দেওয়া যাবে না। যা বলেছে এক্স ধরে করে দাও, বেশি টাইম লাগবে না, কেন বলছি বুঝতে পারবে। আর চাইলে তোমাকে একটা কাজ করতে পারো, যেহেতু অনুপাতেই বের করতে হবে, তুমি চাইলে ওই 100 সেন্সে তুমি করতে পারো, ওটা একটা হতে পারে, ঠিক আছে। তো বলছে নীল পোশাক পরা পুরুষ এবং লাল পোশাক পরা মহিলাদের সংখ্যার অনুপাত এত, ঠিক আছে। তো সেক্ষেত্রে মানে আমার গল্প দরকার কি, আমার টোটাল পুরুষ দরকার, টোটাল মহিলা দরকার, এই তো গল্প। তো আমি পুরো রেশিওটাকে না আমার মনের মতো করার জন্য আমি পুরোটাকে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি। ধরো আমি বললাম নীল পোশাক পরা পুরুষ, তো মেল কিন্তু ব্লু, মেন ইন ব্লু, সেটা কত স্যার, 300 ধরে নাও। আর লাল পোশাক পরা মহিলা, ফিমেল ইন রেড, তাহলে সেটা হয়ে যাবে কি 7 মানে 700, যেহেতু অনুপাত অ্যাকচুয়াল ভ্যালু তো দরকার নেই। লাল পোশাক পরা পুরুষ, তো মেন ইন রেড, সেটা হচ্ছে তোমার কাছে, তার মানে এখানেও আমি 100 দিয়ে গুণ করছি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কাছে 200। এবং ঠিক আছে, নীল পোশাক পরা মহিলা, তো নীল পোশাক পরা মহিলা যদি আমি নিই, সেটা হচ্ছে ফিমেল ইন ব্লু, সেটা হবে 100। যদি নীল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যা, তো নীল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যা কী হবে, সেটা
স্যার নীল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যা মানে কি 300 প্লাস 100 মানে 400। টোটাল ব্লু স্যার 400। আর যদি বলি টোটাল রেড, নীল পোশাক পরা মোট আচ্ছা নীল পোশাক পরা, 1 মিনিট, ওকে 300, আর এখানে তোমার স্বাস্থ্য, ঠিক আছে সব কটা লিখেছি। এবার বলছে নীল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যা এবং লাল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যার অনুপাত এত। লাল পোশাক পরা মোট ব্যক্তির সংখ্যা হচ্ছে 700, 200, 900, তাই না? তো এটা একটা ব্যাপার হতে পারে, মানে একটু চাপ হয়ে যেতে পারে, কারণ এক্স আর ওয়াই দুটো ব্যাপার আছে, একটু ঘেঁটে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, এখানে সবসময় যে 100 দিয়ে গুণ হবে এমনটা নয়, তো এরকম কোশ্চেন এরকমভাবে করো না, ফালতু রিস্ক হয়ে যাবে, তখন অনেক পসিবল ভ্যালু নিতে হবে, যেটা বলে যাচ্ছে, যেহেতু খিচুড়ি করে দিয়েছে তো হবে না। তো আমরা কি করছি, আমরা এই কোশ্চেনটা করার জন্য আমরা আমাদের সুবিধার জন্য আমরা এটাকে 300 এক্স ধরে নিচ্ছি, এটাকে 700 এক্স ধরে নিচ্ছি, এটাকে 200 ওয়াই ধরে নিচ্ছি, আর এটাকে, তাহলে আর কোনো ঝামেলা হবে না আর কি। আর এটা রেড ছিল, আর ফিমেলের হচ্ছে ব্লু ছিল, তো সেটা হচ্ছে 100 ওয়াই ধরে নাও, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে টোটাল যদি তুমি দেখো তাহলে 400 হবে না, সেটা হয়ে যাবে কি তোমার টোটাল ব্লু যেহেতু বার করছি তাহলে কোনাকুনি যাবে 300 এক্স স্যার 100 ওয়াই, আর তার সঙ্গে বলেছে টোটাল রেডের পোশাক পরা ব্যক্তির সংখ্যা, তো সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এটা, মানে 200 ওয়াই প্লাস 700 এক্স। ঠিক আছে, এদের অনুপাত বলে দিয়েছে আমার কাছে কত, এদের অনুপাত বলে দিয়েছে আমার কাছে 35:76, অনুপাত তো বেকার। তো আমরা কি করছি, এদের অনুপাত বলে দিয়েছে 35:76। কি কি বেরিয়েছে ওখানে, ওখানে বেরিয়েছে 300, 100, 200, 700, তাই না? কত বেরিয়েছে, 300 প্লাস 100, আর তারপরে বেরিয়েছে 200 ওয়াই 700 এক্স অনুপাত। তো আমি 100 উপর নিচে কেটে দিতে পারি না, 100 দুদিক থেকে কমন নিলাম, তো 100 উপর নিচে কেটে দিলাম, তো আলটিমেটলি গুণ করো 3 6 18 ওর হাঁটাতে 1, 3 7 21 22, তার মানে শুধু এক্স হলেই ভালো হতো, 100 এক্স ধরে কোনো লাভ হয়নি আমাদের, ঠিক আছে। তো তারপরে কত হচ্ছে 76 ওয়াই সমান সমান 35 ওয়াই, আর 35 সাথে কত হবে, 5 7 35, 5 হাতে 3, 3 7 21, 21 3 24 এক্স। তো এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে আসো, 5 1 দাও 6, 3 4 দাও 4 3 7 ওয়াই সমান সমান, এটা এদিকে গেলে কী হবে, 8 8 16, 8 7 দাও 15, হাতে 1 2 3 1 দাও 4, তো এত এক্স হয়ে যাবে। তো এখান থেকে এক্স আর ওয়াই এর রেশিও পেয়ে গেছি, যেটা আমরা অন্য জায়গায় কাজে লাগাবো। এবার কি বার করতে বলেছে দেখো, বলেছে তবে পুরুষ আর মহিলাদের সংখ্যার অনুপাত। টোটাল পুরুষ যদি দেখো, টোটাল পুরুষ তো এখান থেকে বেরোবে, টোটাল পুরুষ হচ্ছে এইটা, আর টোটাল মহিলা হচ্ছে এটা, তাহলে 300 এক্স প্লাস 200 ওয়াই, 300 এক্স প্লাস 200 ওয়াই, তার মানে কত স্যার, 300 এক্স প্লাস 200 ওয়াই ভাগ, এটা হচ্ছে টোটাল পুরুষ হলো, টোটাল মহিলা হচ্ছে কত স্যার, 700 এক্স প্লাস 100 ওয়াই, 700 এক্স প্লাস 100 ওয়াই, ঠিক লিখলাম তো, এটা হবে। এবার আমরা কি করছি, অনুপাত বার করতে বলেছি, মানে উপর থেকে 100 কমন নিলাম, নিচ থেকে 100 কমন নিলাম, কেটে দিলাম, তো এখানে হচ্ছে 3x প্লাস 2y সমান সমান 7x প্লাস ওয়াই। তো আমি কি করছি, এখান থেকে যে কোনো মান বসাতে পারি, কিন্তু এখানে সংখ্যাগুলো যেহেতু বেকার আছে, তো তুমি একটা কাজ করো, যে কোনো জায়গায় মান বসিয়ে দাও। আমি ওয়াই এর মান পুট করছি, ওয়াই এর মান হচ্ছে স্যার 17 বাই এই 41টা তলায় চলে আসবে ইন্টু এক্স, এখানে বসিয়ে দাও, তো 3x 2 ইন্টু 17 বাই 41 এক্স, 7x প্লাস 17 বাই 41 এক্স, তো এক্স এক্স নিচ থেকে কমন চলে যাবে, নিয়ে ওপরের সঙ্গে কেটে যাবে, তো ওপরে যেটা নিচে 41 আছে, 41 3 কত হবে, লসাগু করে দাও, 3 1 3, 3 4 12, 123, আর 17 2 34, নিচে একটা 41 থাকবে, আর এখানেও নিচে একটা 41 থাকবে, দুটো কেটে যাবে, তো ওটাকে লিখছি না আর।
এখানে 41কে 7 দিয়ে গুণ করলে 7 × 7, 4 × 7 28, সেখানে 17 যোগ হবে। তো 4 আর 3 7, 3 আর 2 5, 157, নিচে হবে 7 আর 7 14, 4 হাতে 1, 8 9 10 0 হাতে 1, 2 3, তো 104, 304, আর এখানে হচ্ছে ওপরে এটা, তাই না? একবার একটু দেখে নিতে হবে, একটু মনে হচ্ছে ভুল করলাম কোথাও, দাঁড়াও 1 মিনিট। 5 1 দাও 6, 35, এখানে 76। ও সরি, এটাও ছিল 35, আর এখানে 2, তো 35 দুগুণ 70y, 70y, ঠিক আছে। 76y হয়েছে এখানে, 228, ঠিক আছে, 235, ঠিক আছে। এবার শুধু বাকিটা একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, সেটা ঠিক করে দিচ্ছি আমি। তাই বলি এত বড় ক্যালকুলেশন তো হওয়ার কথা নয়। তো সেক্ষেত্রে এদিকে হয়ে যাবে 6y = 17x। তো y এর মান হয়ে যাবে তোমাদের কাছে 17/6x। তো এইটাকে বুট করো, 17/6x। 17/6x হলে কত হবে? 3x + 2 × 17/6x, আর নিচে 7x + 17/6x। তো x কমন চলে যাবে নিচ থেকে, আর নিচ থেকে এখান থেকে কমন চলে গিয়ে উভয়টা কেটে যাবে। 3 6 18 + 17 2 34, 6 7 42 + 17, তো কত হবে? 8 4 12, 2 হাতে 1, 3 4 5 52, আর 7 2 9, 4 1 5, 52:59, এবং আমরা জানি সেটা আমাদের অপশানে ছিল 52:59। তো এটাই উত্তর হবে। তো এই ছিল আমাদের কমপ্লিট ডিসকাশন। আশা করি এই সেশন থেকে তোমরা উপকৃত হবে, এবং এই কটা টাইপই আমাদের পরীক্ষায় আসে। তো সব কটা টাইপ নিয়ে মোটামুটি আমি কিন্তু একটু কথা বলেছি। আচ্ছা, এবারে তোমাদেরকে একটা দুটো জিনিস আমি একটুখানি বলে দিচ্ছি, যেগুলোকে একটু মাথায় রেখো অ্যাজ এ থিওরি। যে কখনো যদি বলে কোনো একটা রেশিও দিয়ে, ঠিক আছে, যেমন দুটো টার্ম, ধরো একটা রেশিও 2:3 আছে, একটা রেশিও আছে 2:3, যে এই টার্মটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। আর এই টার্মটাকে বলা হয় তোমাদের কাছে কনসিকুয়েন্ট। কনসিকুয়েন্ট বলা হয়, ঠিক আছে। যেমন যদি কখনো A:B, মানে ধরো 2:3, ধরো একটা রেশিও আছে 2:3, তোমাকে বলা হলো এর ডুপ্লিকেট রেশিও বার করো। কি বার করো? ডুপ্লিকেট রেশিও বার করো। তুমি বলো ডুপ্লিকেট মানে স্কোয়ার করতে বলেছে স্যার উভয় দিকে, তাহলে এর ডুপ্লিকেট রেশিও হবে স্যার 2-এর স্কোয়ার = 3-এর স্কোয়ার, তার মানে 4:9। টার্মগুলো একটুখানি দেখে রাখো। যদি বলে সাব ডুপ্লিকেট বার করো, যদি বলে সাব ডুপ্লিকেট বার করো, সাব শব্দটাই মানে হচ্ছে স্যার পাওয়ারে 2 না নিয়ে পাওয়ারে হাফ লেখো। হাফ মানে হচ্ছে √, তাহলে √2 আর √3। এর মানে কি বলেছি? 2 মানে স্কোয়ার, আর সাব ডুপ্লিকেট মানে হচ্ছে 2-এর পাওয়ারে হাফ, আর হাফ মানেই হচ্ছে √, মানে এটাকে এভাবেও লিখতে পারে, ঠিক আছে। আচ্ছা, যদি কখনো বলে ট্রিপ্লিকেট রেশিও বার করো, ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও মানে পাওয়ারে 3 হয়ে যাবে স্যার 2-এর কিউব = 3-এর কিউব। যদি বলে সাব ট্রিপ্লিকেট বার করো, সাব ট্রিপ্লিকেট রেশিও বার করো, তার মানে 2-এর পাওয়ারে 1/3 স্যার, আর 3-এর পাওয়ারে 1/3, বা এটাকে কিউব রুটও বলতে পারো, কিউব√2, কিউব√3, ঠিক আছে, এটাকে বলতে পারো। ইনভার্স রেশিও মানে কি স্যার? 2:3 আছে, ইনভার্স রেশিও যদি বলে, ইনভার্স রেশিও কাকে বলে? তাহলে হয়ে যাবে কি, উল্টে যাবে, 3:2 হয়ে যাবে, ঠিক আছে। কম্পাউন্ড রেশিও কি জিনিস স্যার? ধরো আমার কাছে 2:3 একটা রেশিও আছে, আর একটা রেশিও তোমার কাছে দিলাম ধরো 4:7। এই দুটো রেশিওর তুমি যদি কম্পাউন্ড রেশিও বার করো, ঠিক আছে, এই দুটো রেশিওর তুমি কি করতে চাইছো? কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও, তাহলে মনে রাখো প্রথম টার্মের সঙ্গে প্রথম টার্মের গুণ, তাহলে 4 2 8, আর এইটার সঙ্গে এটার গুণ, 3 7 21। এটা হয়ে যাবে কম্পাউন্ড রেশিও। প্রথমের সঙ্গে প্রথমের গুণ, দ্বিতীয়ের সঙ্গে দ্বিতীয়ের গুণ, মাথায় থাকবে কম্পাউন্ড রেশিও, আশা করি, ঠিক আছে। তো ছোটো ছোটো জিনিস একটুখানি খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আশা করি এর বাইরে তেমন কিছু আর লাগবে না। তো মোটামুটি আমি সব কটা জিনিসই তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। কি বললাম?
এবার কিছু কিছু রুল তোমাকে যদি একটুখানি বলে দিই আর কি, মানে এগুলো যে সবসময় লাগবে এমনটা নয়, ঠিক আছে। যোগ ভাগের নিয়ম তোমরা সবাই জানো, বাট পরীক্ষায় লাগবে না, বাট তবুও একটুখানি বলে দিই। ধরো একটা রেশিও আছে A:B, আর একটা রেশিও আছে C:D। এটাকে ভগ্নাংশে লিখলে A/B, যদি এটা ভগ্নাংশে বেশি লাগে, আর মাঝখানে সমানুপাতিক আছে, মানে ধরে না এটা সমান আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা যদি হয়, তাহলে আমরা যদি বলি কম্পোনেন্ডো রুল কী হবে স্যার? কম্পোনেন্ডো মানে এটাকে যদি ওপরে গিয়ে যোগ করি স্যার, তাহলে নতুন যে মান রেশিওটা পেলাম, আর এখানেও যদি নতুন যে রেশিওটা পাবো, তাহলে সেই রেশিওটাও কিন্তু আগের সঙ্গে, মানে সেই রেশিওটাও কিন্তু সেমই হবে স্যার। মানে এই দুটো মান কিন্তু সেমই হবে, মানে আলাদা কিছু হবে না। তো এই যে রুলটা, এটাকেই বলা হয় কম্পোনেন্ডো, যেটাকে যোগের রুল বলা হয়। ডিভিডেন্ডোর বলে স্যার যদি ওপরে যোগ না করে বিয়োগ করতাম তাহলেও এটা সেম আসতো। তাহলে এই যে কন্ডিশন, এটাকে বলে ডিভিডেন্ডো বা ভাগের নিয়ম। আর দুটো কাজ যদি একসাথে করি স্যার, কখনো ওপরেরটাকে যোগ করলাম, সেম জিনিস বিয়োগ করলাম নিচে, যেহেতু ওপরে আর জায়গা নেই তো নিচেই করলাম, আর ওপরে যোগ সিটা ওপরে যোগ করলাম, নিচে করলাম বিয়োগ, তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ডো প্লাস ডিভিডেন্ডো, মানে এটাকে একসাথে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, যোগ ভাগের নিয়ম। তো এই ধরনের জিনিস জিজ্ঞেস তো করবে না, বাট আমি তোমাকে মোটামুটি এটা মনে করিয়ে দিলাম ছোটোবেলাকার জিনিস, ঠিক আছে। তো এই হচ্ছে প্রপার কমপ্লিট থিওরি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একবার রিভিশন করে নিও ক্লাসটাকে। আজ এ পর্যন্তই শেষ করলাম। ভালো থেকো, পরে ক্লাসে দেখা হবে।